তো এখন আমরা আরেকটু ডিটেইলে হিট ক্যাপাসিটি দেখি। প্রথমবার আমরা শুধু হিট ক্যাপাসিটিটাকে ডিফাইন করেছিলাম যে হিট ক্যাপাসিটি হলো আমরা যদি সিস্টেমের ডিকিউ পরিমাণ হিট দেই আর সিস্টেমের টেম্পারেচার যদি ডিটি পরিমাণ বাড়ে তাহলে হিট ক্যাপাসিটি হলো এই ডিকিউ বাই ডিটি। এখন হিট ক্যাপাসিটি এটা কোনো কনস্ট্যান্ট তো না নেসেসারিলি, অলসো এটা প্রসেসের উপর ডিপেন্ড করে। সো আমরা আইডিয়াল গ্যাসের অনেকগুলো প্রসেস দেখলাম, আইসোব্যারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস এন্ড সো অন। তো আমরা হচ্ছে এখন এই প্রসেস গুলার জন্য হিট ক্যাপাসিটি আলাদা আলাদা ভাবে বের করতে পারি। সো লেটস সে ফার্স্ট অফ অল আমরা যদি একটা আইসোকোরিক প্রসেস নিয়ে চিন্তা করি। আইসোকোরিক প্রসেসে আমরা জানি ওয়ার্ক ডান হচ্ছে জিরো, কারণ ভলিউম কনস্ট্যান্ট থাকে। তো ওয়ার্ক ডান জিরো হলে ইকুয়েশন, আমাদের ইকুয়েশন হয় ডি কিউ ইকুয়ালস ডিইউ, যেখানে ডিইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এখন গ্যাসের, আইডিয়াল গ্যাসের ইন্টারনাল এনার্জিটা কি? ইন্টারনাল এনার্জি হলো গ্যাসের মাইক্রোস্কোপ এই এনার্জি, তাই না? এখন আইডিয়াল গ্যাসের ইন্টারনাল এনার্জি, আইডিয়াল গ্যাস আমরা জানি আইডিয়াল গ্যাসের মলিকিউল গুলা একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করে না কলিশন বাদে, এন্ড কলিশন গুলা যে হয় সেগুলার ডিউরেশন খুবই সামান্য। এ হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য পটেনশিয়াল এনার্জি জিরো। সো আমাদের যে ইন্টারনাল এনার্জি সেটা হচ্ছে পুরাটাই গ্যাসের কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জিটা আবার আম, অনেক ইয়েতে থাকতে পারে, যেমন হচ্ছে গ্যাসের জন্য শুধু ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি লিখলে সেটা এইটা হবে। আবার এটার সাথে একটা গ্যাসের জন্য কিছু রোটেশনাল মোডও থাকতে পারে। তো আলটিমেটলি এরকম আরো অনেক কিছু থাকতে পারে। তো আমরা এই জিনিসটাকে ওয়ান বাই ওয়ান দেখি। সো ফার্স্টে আমরা একটা মনো অ্যাটমিক গ্যাসের জন্য দেখি। মনো অ্যাটমিক গ্যাস মানে হলো এই গ্যাসের, যে গ্যাসটা জাস্ট একটা অ্যাটম দিয়ে তৈরি, যেমন হচ্ছে হিলিয়াম। তো এই গ্যাসের মলিকিউলটা জাস্ট একটা অ্যাটম। এখন এই অ্যাটমের যে নিউক্লিয়াস, এই অ্যাটমের প্রায় সব ম্যাসই হচ্ছে নিউক্লিয়াস, এন্ড নিউক্লিয়াসটা হচ্ছে খুবই ছোট। তো খুবই ছোট হওয়ায় এইটার আসলে রোটেশনের সাথে তেমন একটা এনার্জি অ্যাসোসিয়েটেড নাই, কারণ এই নিউক্লিয়াসটা এতটাই ছোট যে আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে প্রপোর্শনাল টু এম আর স্কোয়ার। এখন এই নিউক্লিয়াসে প্রচুর এনার্জি থাকলেও এই নিউক্লিয়াস এতটাই ছোট যে এই মোমেন্ট অফ ইনার্শিয়া বেসিকলি নেগলিজিবল। তো এই জন্য নিউক্লিয়াসের রোটেশনের সাথে রিলেটেড কোনো রোটেশনাল এনার্জি এখানে নাই। আর ইলেকট্রনের ক্লাউডটা যদিও নিউক্লিয়াসের থেকে অনেক বড়, বাট ইলেকট্রনের ম্যাস হচ্ছে অনেক ছোট। সো এগেন, ইলেকট্রনের ক্লাউডের জন্য যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার নিয়ে আইডিয়া পেতে চাই, তখন আমরা দেখবো যে এটাও বেসিকলি নেগলিজিবল বা জিরোর কাছাকাছি। সো এই জন্য মনোঅ্যাটমিক গ্যাসের রোটেশনের সাথে কোনো এনার্জি অ্যাসোসিয়েটেড নাই। সো এই মনোঅ্যাটমিক গ্যাসের পুরা এই কাইনেটিক এনার্জিটাই হচ্ছে ট্রান্সলেশনাল, তো জাস্ট ভিএক্স ভিওয়াই ভিজেড। এখানে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ডিগ্রি অফ ফ্রিডম আছে এই তিনটা অ্যাক্সিসের ভেলোসিটি। সো আমরা ইকুইপার্টিশন থিওরাম থেকে বলতে পারি যে এখানে একটা অ্যাটমের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হবে হলো 3 × 12 k। আর আমরা যদি এখানে আমার যদি 1 মোল অ্যাটম থাকে তাহলে আমার সেই অ্যাটমের এনার্জি হবে Na ইন্টু 3 × 12 kT। সো এটা আলটিমেটলি আসে 3/2 R। তো আমরা আমরা জানি যে হিট ক্যাপাসিটি আসলে একটা স্পেসিফিক অবজেক্টের প্রপার্টি, বাট যখন আমরা একটা গ্যাসের কথা বলি এই হিট ক্যাপাসিটি ডেফিনেটলি গ্যাসে কতগুলা মলিকিউল আছে সেটার উপর ডিপেন্ড করবে। সো আমরা মোলার হিট ক্যাপাসিটি ডিফাইন করতে পারি। মোলার হিট ক্যাপাসিটিটা হলো 1 মোল, হিট ক্যাপাসিটি অফ 1 মোল গ্যাস। সো 1 মোল গ্যাসের হিট ক্যাপাসিটি। তো আমরা বেসিক্যালি এইখান থেকে পেলাম যে 1 মোল গ্যাসের যে ইন্টারনাল এনার্জি সেটা হলো 3/2 RT। অ্যান্ড আমরা জানি যে এইটা হচ্ছে আইসোকোরিক প্রসেসের জন্য
ডিইউ ইকুয়ালস ডিকিউ। সো ডিকিউ হচ্ছে 3/2, ডিকিউ হচ্ছে 3/2 RT, এই জিনিসটার ডেরিভেটিভ। তো এখানে 3/2 R তো একটা কনস্ট্যান্ট, 3/2 R dt। সো তাহলে dQ/dt হচ্ছে 3/2 R। তো তার মানে আমাদের সি, যেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে, সো কনস্ট্যান্ট ভলিউম হয় আমরা এখানে একটা ছোট ভি লিখি, সেটা হলো 3/2 R। সো আইসোকোরিক প্রসেসে একটা গ্যাসের মোলার হিট ক্যাপাসিটি হলো 3/2 R, হলো মনো অ্যাটমিক গ্যাসের জন্য। এখন যদি এটা একটা ডায়াটমিক গ্যাস হয়, ডায়াটমিক গ্যাস হলে এই গ্যাসের দুইটা মলিকিউল হচ্ছে এইভাবে লিনিয়ার ভাবে একটা বন্ডের মধ্যে আছে। এখন যেটা হতে পারে যে এই গ্যাসটা হচ্ছে এগেন এটার ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তিনটা আছে, তিন দিকে যে কোনো দিকে মুভ করতে পারে। বাট এই গ্যাসের মলিকিউলটা একটা রডের মতো, যেই রডের দুইটা এন্ডে ম্যাস আছে, এন্ড এই রডটা কিন্তু রোটেট করতে পারে এইভাবে, এন্ড অলসো এই প্লেনে। সো এটা আমি জানি না আঁকাই ভালো মতো বোঝা যাচ্ছে নাকি, একটা রোটেশন হচ্ছে এই প্লেনে, আরেকটা রোটেশন হলো ডিফারেন্ট একটা প্লেনে। আরেকটা রোটেশনাল মোড আছে, সেই রোটেশনাল মোডটা হলো নিজের অ্যাক্সিসের সাথে। কিন্তু দেন এগেন এই রোটেশনের মোডের সাথে তেমন কোনো এনার্জি অ্যাসোসিয়েটেড নাই, কারণ হচ্ছে এই গ্যাসগুলা, এই মলিকিউল গুলো হচ্ছে আলটিমেটলি একটা নিউক্লিয়াস সারাউন্ডেড বাই একটা বড় নিউক্লিয়াস, সরি ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন। এখন নিউক্লিয়াস গুলা খুবই ছোট, সো এই জন্য এইগুলার মোমেন্ট অফ ইনার্শিয়া বেসিক্যালি জিরো। আর ইলেকট্রন গুলার ম্যাস খুবই সামান্য, এই জন্য এইগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আছে সেটা জিরো। তো এইগুলার সাথে কোনো মানে কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাসোসিয়েটেড নাই এই মোডের সাথে। সো আমরা যে এনার্জি পাই এখানে, কাইনেটিক এনার্জি, সেটা হলো 12m VX² + VY² + VZ² প্লাস 12I x Ω x², যেখানে আমরা let's say এটা এক্স অ্যাক্সিস বরাবর রোটেশন, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেশন, এটা জেড অ্যাক্সিস বরাবর রোটেশন। সো আমরা এইখানে পাই যে খালি ওয়াই, এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেশনের সাথে এনাফ এনার্জি অ্যাসোসিয়েটেড আছে, আর জেড অ্যাক্সিস বরাবর যে রোটেশন সেটার এনার্জিটা বেসিক্যালি নেগলিজিবল। তো ইন দ্যাট কেস আমরা এখানে কয়টা কোয়াড্রেটিক ইন্ডিপেন্ডেন্ট রিলেশন পাই, সেটা হচ্ছে 1 2 3 4 5। সো আমাদের এখানে এই যে ইন্ডিপেন্ডেন্ট রিলেশন গুলো, এই কোয়াড্রেটিক ইন্ডিপেন্ডেন্ট রিলেশন গুলো, এগুলাকে আমরা বলি ডিগ্রিজ অফ ফ্রিডম। তো এই ডিগ্রিজ অফ ফ্রিডম এফ, এই এফ সমান সমান হলো এইখানে 5। তো একটা ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে এটার অ্যাভারেজ এনার্জি হবে হলো 5/2 কে। ইন জেনারেল এটার ভলিউম হিট 5/2। তো এটা হলো ক্যাপাসিটি ইন কনস্ট্যান্ট ভলিউম। এখন আমরা আইসোব্যারিক প্রসেস, মিন্স কনস্ট্যান্ট প্রেসার রে যদি আমরা আইডিয়াল গ্যাসের উপর একটু প্রসেস করি, সেই প্রসেসের হিট ক্যাপাসিটি দেখি। তো আমরা এগেইন আইডিয়াল গ্যাস, সরি, থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা ইউজ করি, যে ডিকিউ প্লাস ডিডব্লিউ ইকুয়ালস ডিইউ। এন্ড আমরা ডিইউ এর একটা ইকুয়েশন কিন্তু এখানে পেয়েছি, সেটা হলো ডিইউ হচ্ছে F/2 NR/dt। আরেকটা জিনিস বলছি যে এই ডিইউ যেহেতু আইসোব্যারিক প্রসেসে ডিকিউ সমান সমান ডিইউ, তো ডিইউ কিন্তু সিভিডিটি, এনসিভিডিটি, যদি সিভি আমরা হচ্ছে পার মোল হিট ক্যাপাসিটি পার মোল বোঝাই। সো ডিইউ ইকুয়ালস সিভি এনসিভিডিটি, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন যেটা আমরা অলওয়েজ ইউজ করতে পারবো, কারণ ইউ কিন্তু একটা স্টেট ফাংশন, এন্ড আমরা এই স্টেট ফাংশনকে একটা স্পেসিফিক ভ্যালুর সাথে রিলেট করতে পারছি এটা দিয়ে। So এই ইকুয়েশনটা আমরা অনেকবারই ইউজ করব এখানেও।
তো আমরা এখানে ভ্যালু গুলো দিয়ে যে ডিকিউ হচ্ছে ডিইউ মাইনাস ডিডব্লিউ, এন্ড এখানে যদি আমরা এই ভ্যালু গুলো বসাই দিই, এন সিভিডিটি মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস পিডিভি। এখন আইসোব্যারিক প্রসেস, সো আমরা এই পিডিভিটা আমরা হিট ক্যাপাসিটিতে ডিকিউ আর ডিটি রিলেশন তাই, বাট এখানে পিডিভি আছে, সো পিডিভিটা সরে আমরা সামহাউ টেম্পারেচার আনতে চাই, সো আমরা আইডিয়াল গ্যাস লটা ইউজ করব আবার। আমরা যে আইডিয়াল গ্যাস লটাকে ডিফারেন্সিয়েট করে দিই, আমাদের মাথায় রাখতে হবে যে এটা কি ধরনের প্রসেস, এটা হচ্ছে আইসোব্যারিক প্রসেস, সো প্রেসার কিন্তু কনস্ট্যান্ট, সো আমাদের প্রেসারকে ডিফারেন্সিয়েট করার দরকার নেই, তো জাস্ট ভলিউম ডিফারেন্সিয়েট করলেই হবে। এন্ড এনও এখানে কনস্ট্যান্ট বিকজ আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস নিয়ে কাজ করছি। এন্ড আর তো অবশ্যই কনস্ট্যান্ট, সো এটা আসে এনআর ডিটি, সো পিভি ইকুয়ালস এনআর ডিটি। সো আমরা এইটা পাই, এখন এইখান থেকে আমরা পাই, বাট আইসোব্যারিক প্রসেসের হিট ক্যাপাসিটিকে যদি আমরা সিপি ডিফাইন করি এইভাবে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাই যে সিপি হচ্ছে সিভি প্লাস আর। এটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাসের আরেকটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, যে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার হচ্ছে সি হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের থেকে অলওয়েজ বড়। এন্ড এটা আমরা বুঝতে পারি কারণ হচ্ছে হিট আমরা যে কনস্ট্যান্ট ভলিউমে হিট দিই, সেই হিটটা শুধুমাত্র আমাদের গ্যাসের ইন্টারনাল এনার্জিকে বাড়াই, দ্যাট মিন্স পুরাটাই টেম্পারেচার বাড়ানোতে চলে যায়। তো আইসোব্যারিক প্রসেসে ওই হিটের কিছুটা টেম্পারেচার বাড়াই, বাট কিছুটা ওয়ার্ক ডানেও খরচ হয়, যাতে প্রেসার, যাতে গ্যাসটা এক্সপ্যান্ড হয়ে প্রেসারটা কনস্ট্যান্ট থাকতে পারে। এজন্য হচ্ছে হিট ক্যাপাসিটিটা একটু বেশি হবে, কারণ আমাদের টেম্পারেচার বাড়ানো কম হিটের পুরো অংশটা না, যে একটা পার্ট খালি টেম্পারেচার বাড়ানোতে ইউজ হচ্ছে। তো এটা হলো হিট ক্যাপাসিটি ইন ইয়ে। আর আমরা সিভি যে F/2R এই জিনিসটা মনে রাখবো, যেখানে এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এখন আমরা হচ্ছে এই ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আরো কিছু আলোচনা করি। So, আমরা দেখলাম যে মনোঅ্যাটমিক গ্যাসের জন্য এফ হচ্ছে 3 আর ডায়াটমিক গ্যাসের জন্য এফ হচ্ছে 5। এখন পলিঅ্যাটমিক গ্যাস যদি থাকে, যে তিনটা অ্যাটম বা চারটা অ্যাটম এরকম একটা গ্যাস, তাহলে আলটিমেটলি যেটা হবে যে আমাদের তিনটা ডিগ্রি অফ ফ্রিডম থাকবে ট্রান্সলেশনের জন্য। আর তখন যেটা দেখা যাবে যে তিন অ্যাক্সিস বরাবরই এই মলিকিউলটা রোটেট করতে পারবে, সো তখন তিনটা ডিগ্রি অফ ফ্রিডম থাকবে রোটেশনের জন্য, সো ওভারঅল এফ হবে হচ্ছে 3 + 3 মানে 6। সো একটা পলিঅ্যাটমিক গ্যাসের জন্য সিভি হবে হচ্ছে 6/2R অথবা 3R। কিন্তু আমরা জানি যে একটা গ্যাসের মলিকিউল কিন্তু ভাইব্রেটও করে, যেমন হচ্ছে একটা ডায়াটমিক গ্যাস থাকলে ডায়াটমিক গ্যাসের মলিকিউলের যে বন্ডটা, এই বন্ডের লেন্থটা কিন্তু স্ট্রেচ হয় আবার একটু কম্প্রেসড হয়, সো এই মলিকিউলটা কিন্তু এইদিকে ভাইব্রেট করে। And এই ধরনের সব বন্ডই হচ্ছে ভাইব্রেট করে, যেমন আরো কমপ্লিকেটেড মলিকিউলের আরো অনেক ধরনের ভাইব্রেশনাল মোড থাকে, যেমন এরকম কিছু হতে পারে। সো এই ভাইব্রেশনাল মোড গুলো তো আমরা কনসিডার করি এই ডিগ্রি অফ ফ্রিডমে। তো সেটা না করার কারণ হলো বেসিক্যালি এই ভাইব্রেশনাল মোড গুলা লো টেম্পারেচারে সাধারণত এক্সাইটেড হয় না। এন্ড এই জিনিসটা বোঝানোর জন্য আমরা হচ্ছে একটা গ্রাফিকে দেখি। আলটিমেটলি আমি বলেছিলাম যে যে হিট ক্যাপাসিটিটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা টেম্পারেচারের একটা ফাংশন, সো টেম্পারেচারের সাথে হিট ক্যাপাসিটি চেঞ্জ হয়। এন্ড একটা মজার জিনিস হলো যে আমরা যত টেম্পারেচার বাড়াতে থাকি, তত হচ্ছে বিভিন্ন এই গ্যাসের মলিকিউল গুলোর বিভিন্ন মোড বেশি এক্সাইটেড হয়। সো যেমন সব গ্যাসেরই ট্রান্সলেশনাল এনার্জির যে এনার্জি আছে সেটার সাথে অ্যাসোসিয়েটেড যেই হিট ক্যাপাসিটি পার্ট, সেটা হলো 3/2R। এরপরে একটা ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে এর সাথে আরো আর অ্যাড হয়, যেটা হচ্ছে রোটেশনের কারণে। আরেকটা ডায়াটমিক গ্যাসে আমরা দেখেছি যে এই ভাইব্রেশনেরও একটা মোড আছে, সো এই ভাইব্রেশনের জন্য অ্যাসোসিয়েটেড এনার্জিটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এই বন্ডটাকে যদি আমরা একটা স্প্রিং এর মতো চিন্তা করি, তাহলে ছোট ছোট ভাইব্রেশনের জন্য এটার এনার্জি হবে ½ kx² প্লাস হাফ মিউ এক্স ডট স্কোয়ার, যেখানে মিউ হচ্ছে এই
দুইটা অ্যাটমের রিডিউসড ম্যাস, যেটা একটা মেকানিক্স এর কনসেপ্ট, যেটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করা লাগবে না। আর এক্স হচ্ছে এদের এই সেপারেশন ডিস্টেন্স, এটা। তো এখানে আমরা দেখছি যে ভাইব্রেশনের জন্য কিন্তু দুইটা মোড আছে। সো একটা ডায়াটমিক গ্যাসের জন্য ভাইব্রেশনের মোডের জন্য আরো 2 into 1, 2 into ½ kT এনার্জি অ্যাড হবে। সো ইন দ্যাট কেস ভাইব্রেশনের জন্য আমাদের যেই হিট ক্যাপাসিটি, সেটাতে আরো অ্যাড হবে। সো ভাইব্রেশন সহ যদি আমরা বলি, তাহলে একটা ডায়াটমিক গ্যাসের হিট ক্যাপাসিটি কিন্তু 7/2 আর। তো আমরা 7/2 আর ইউজ করি না কেন, সেটা একটু দেখি। সেটার কারণটা হলো এই রোটেশন আর ভাইব্রেশন এগুলো কিন্তু লো টেম্পারেচারে থাকে না। সো লো টেম্পারেচারে এটার বিহেভিয়ার কিরকম হয়, অ্যাট জিরো কেলভিন থিওরিটিক্যালি যে সবকিছুর হিট ক্যাপাসিটি হচ্ছে জিরো। সেটা সলিড, লিকুইড, গ্যাস, যে কোনো কিছুর হিট ক্যাপাসিটি 0 কেলভিনে জিরো। এন্ড মজার জিনিস হলো এটা যে জাস্ট 0 কেলভিনে জিরো সেটাই না, এইটা হচ্ছে অ্যাজ টেম্পারেচার কমতে থাকে, এটা 0 কেলভিনকে অ্যাসিম্পটোটিকলি অ্যাপ্রোচ করতে থাকে। সো এটা, সো অনেক ছোট টেম্পারেচারে আমরা হচ্ছে হিট ক্যাপাসিটিকে বেসিক্যালি জিরো ধরে নিতে পারি। এন্ড এটা সবকিছুর জন্যই ট্রু। সো বাড়তে বাড়তে যেটা হয় যে এট সাম টেম্পারেচারে যে আমাদের এই হিট ক্যাপাসিটি একটা ভ্যালুতে পৌঁছায়, সেটা হচ্ছে 3/2 আর। এই 3/2 আরটা বোঝাচ্ছে যে আমাদের সব ট্রান্সলেশনাল মোড অ্যাক্টিভেটেড। সো এখানে গ্যাসগুলো হচ্ছে সব ট্রান্সলেশনাল মোড অ্যাক্টিভেট হয়, এখানে গ্যাসগুলো শুধু মানে ছোটাছুটি করছে। ট্রান্সলেশনাল মোশন আছে গ্যাসের, কিন্তু কোনো রোটেশন নাই। রোটেশন যদি ইনক্লুড হতো, তাহলে এটার হিট ক্যাপাসিটি হতো 7/2 আর। সো যেটা হয় যে এটা কিছু টেম্পারেচার পর্যন্ত এরকম কনস্ট্যান্ট থাকে, দেন টেম্পারেচার বাড়ানোর সাথে এই হিট ক্যাপাসিটিটাও বাড়তে থাকে, দেন বেড়ে এটা 5/2 আর এ পৌঁছায় ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে। এন্ড দেন এটা 5/2 আর এই থাকে। বাট দেন টেম্পারেচার অনেক বেশি বাড়ালে দেখা যায়, এটাকে আর একটু বড় করতে হবে। সো অনেক বেশি বাড়ালে দেখা যায় যে এইটার পরে যে টেম্পারেচার বাড়তে বাড়তে হচ্ছে আস্তে আস্তে এই হিট ক্যাপাসিটিটা আরো বাড়তে থাকে, এন্ড এটা 7/2 আর অ্যাপ্রোচ করে। এন্ড এই পার্টটা হলো যেখানে আমাদের ভাইব্রেশনাল মোডস গুলো আস্তে আস্তে অ্যাক্টিভেটেড হচ্ছে। সো আমাদের নর্মাল টেম্পারেচারে, আমাদের যে রুম টেম্পারেচার বা রুম টেম্পারেচারের আশেপাশে সাধারণত এই রেঞ্জে থাকে। তো এই জন্য হচ্ছে আমরা ধরে নিই যে রোটেশনাল মোড গুলো সব অ্যাক্টিভেটেড, বাট ভাইব্রেশনাল মোড গুলো অ্যাক্টিভেটেড না। বাট প্রপারলি ইয়ে করলে আমাদের হচ্ছে এই জিনিসটাকে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যানালাইজ করা লাগে, এন্ড কোয়ান্টাম মেকানিক্যালি অ্যানালাইজ করলে আমরা হচ্ছে হিট ক্যাপাসিটির যেই টেম্পারেচারের সাথে ভ্যারিয়েশন পাই, সেটা হচ্ছে এইরকম। তো এই মোড গুলা হচ্ছে লো টেম্পারেচারে সাপ্রেসড হয়ে যায়, এন্ড টেম্পারেচার বাড়াতে বাড়াতে হচ্ছে ডিফারেন্ট মোড গুলা অ্যাক্টিভেট হওয়া শুরু করে। এন্ড এই জিনিসটা আমরা হচ্ছে সলিডের ক্ষেত্রেও দেখতে পারি, যে যেমন একটা সলিড, যদি আমরা চিন্তা করি যে একটা সলিডের একটা অ্যাটম হচ্ছে তার দিকে 6 দিকে 6টা অ্যাটমের সাথে কানেক্টেড, এই 6টা অ্যাটমের কানেকশনকে আমরা 6টা স্প্রিং এর মতো চিন্তা করতে পারি। ইন দ্যাট কেস এই অ্যাটমটা বেসিক্যালি হচ্ছে 6 দিকে 6টা স্প্রিং এর সাথে কানেক্টেড। এন্ড দ্যাট মিনস এটার 6 দিকে 6টা ভাইব্রেশনাল মোড আছে, এন্ড প্রত্যেকটা ভাইব্রেশনাল মোডের সাথে অ্যাসোসিয়েটেড এনার্জি হলো কেটি। সো একটা অ্যাটমের অ্যাভারেজ এনার্জি হলো 3 into kT। সো এক মোলের জন্য সেটা হবে Na, দ্যাট মিনস 3 RT। তার মানে একটা সলিডের ক্ষেত্রে সি, আমাদের যে হিট ক্যাপাসিটি, সেটা হওয়ার কথা 3 আর। সলিডের ক্ষেত্রে, বেশিরভাগ সলিডের ক্ষেত্রেও এরকম একটা জিনিসই দেখা যায় যে সলিডের হিট ক্যাপাসিটি গুলা হচ্ছে জিরো টেম্পারেচারের কাছে জিরো থাকে, এন্ড এটা অ্যাসিম্পটোটিকলি জিরো অ্যাপ্রোচ করে। সো এইদিকে এটা এইভাবে বাড়ে। দেন বাড়তে বাড়তে কোনো সলিডের হয়তো দেখা যায় এটা ডাইরেক্টলি 3 আর পৌঁছায়, কোনো সলিড আস্তে আস্তে 3 আর পৌঁছায়। বাট এই হিট ক্যাপাসিটিটা সব সলিডের ক্ষেত্রেই 3 যে লিমিটেড হয়ে যায়। তো এটা হচ্ছে, তো এই বিহেভিয়ার গুলো হচ্ছে আমরা এই থিওরি থেকে পেতে পারি, কিন্তু এই টেম্পারেচারের সাথে যে ভ্যারিয়েশন, সেটা আমরা এই ক্লাসিক্যাল থিওরি দিয়ে যে অ্যানালাইসিস করি সেটা থেকে পাই না। এই টেম্পারেচারের সাথে ভ্যারিয়েশনটা পাওয়ার জন্য আমাদের কোয়ান্টাম মেকানিক্যালি এগুলোকে অ্যানালাইজ করে সেটার উপর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স
অ্যাপ্লাই করা। তো আমরা হচ্ছে এর আগে এডিয়াব্যাটিক প্রসেস দেখছিলাম, সো এখন আমরা এডিয়াব্যাটিক প্রসেসটা কন্টিনিউ করি। এখন আমরা জানি যে এডিয়াব্যাটিক প্রসেসে হিট ট্রান্সফার না হয় কিউ ইকুয়াল জিরো। ইন জেনারেল কোনো একটা প্রসেসে যদি কিউ ইকুয়াল জিরো হয় তাহলে সেই প্রসেসটাকে বলা হয় এরিয়া থার্মাল। এডিয়াব্যাটিক প্রসেস হলো একটা এরিয়া থার্মাল প্রসেস, দ্যাট মিন্স কিউ ইকুয়াল জিরো, যেটা হচ্ছে রিভার্সিবল। সো এই এরিয়া থার্মাল প্রসেসটাকে রিভার্সিবলি করা হলে তখন সেটা এডিয়াব্যাটিক। এন্ড রিভার্সিবলি মানে এটাকে অবশ্যই কোয়াজি স্ট্যাটিকলি করতে হবে। তো ইন দ্যাট কেস এটা হবে এডিয়াব্যাটিক প্রসেস। তো আমাদের একটা ধারণা আছে, আমরা দেখি যে যখন আমরা একটা প্রসেস অনেক ফাস্ট করি তখন যেটা হয় যে হিট ফ্লো করার সময়টা পাই না। সো ইন দ্যাট কেস আমরা ওই একটা প্রসেস যদি ফাস্ট করি সেটাকে তো এই প্রসেসটা আসলে মানে প্রপারলি এটা এরিয়া না, এটা আসলে এরিয়া থার্মাল। বাট থিওরিটিক্যালি সব রিভার্সিবল প্রসেসই যেহেতু কোয়াজি স্ট্যাটিক, সো যে কোনো রিভার্সিবল প্রসেস একটা ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম। তো রিয়েল লাইফ আসলে আমরা কোনো প্রসেসই প্রপারলি রিভার্সিবল না, আমরা জাস্ট এই রিভার্সিবিলিটিটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি স্লোলি করে। আম, যাই হোক, বাট কোয়েশ্চেন আমাদের কলেজের কোয়েশ্চেন বা ইনফ্যাক্ট অলিম্পিয়াডে অনেক সময় ফাস্ট প্রসেস যদি কোনো কিছু বলে ফাস্ট হচ্ছে তাহলে সেটাকে আমরা রিভার এডিয়াব্যাটিক প্রসেস হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি, কারণ ফাস্ট হলে কিউ জিরো হয়। এখন কিউ ইকুয়াল জিরো, সো আমরা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল অ্যাপ্লাই করি, সো ডি কিউ জিরো। তাহলে ফার্স্ট ল বলে ডিডব্লিউ হচ্ছে ডিইউ, এন্ড ডিডব্লিউ আর ডিইউ দুইটা ইকুয়েশন জানি। ডিডব্লিউ আমাদের এটা এডিয়াব্যাটিক প্রসেস, এডিয়াব্যাটিক একটা রিভার্সিবল প্রসেস, সো রিভার্সিবল প্রসেসে আমরা জানি ডিডব্লিউ হচ্ছে মাইনাস পিডিভি, আর ডিইউ হচ্ছে এন সিভিডিটি। ওকে, এখন আমরা হচ্ছে এখান থেকে পাই পিডিভি প্লাস এন সিভিডিটি ইজ ইকুয়াল টু জিরো। এখন এখান থেকে আমরা কিছু একটা বের করতে চাই, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আম, এখানে এনসিভিডিটি আছে, সেখানে আমরা পিডিভি প্লাস এনআরডিটি লিখলাম, এন্ড এদিকে এই পার্টটা থাকলো সিভি বাই, সরি, হ্যাঁ, সিভি বাই আর। তো আমি আর দিয়ে মাল্টিপ্লাই আর ডিভাইড করে দিয়েছি। এখন এনআরডিটিটা কি? আমরা আইডিয়াল গ্যাস ল থেকে জানি পিভি ইকুয়ালস এনআরটি। এটা এখানে এডিয়াব্যাটিক প্রসেসে কিন্তু প্রেসার কনস্ট্যান্ট বা ভলিউম কনস্ট্যান্ট এরকম কিছু নাই, সো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা দুইটাকেই ডিফারেন্সিয়েট করতে হবে। এন্ড এনআর টা কনস্ট্যান্ট, তো এনআর ডিটি হলো পিডিভি প্লাস ভিডিপি। এখানে আমরা পাই পিডিভি প্লাস পিডিভি ইন্টু সিভি বাই আর প্লাস ভিডিপি ইন্টু সিভি বাই আর। এন্ড এখানে আমরা চাইলে এটাকে একটু অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা জানি সিভি হচ্ছে এফ বাই টু আর, যেখানে এফ হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম, সো এটা জাস্ট এফ বাই টু হবে, যেটা মেবি লেখা একটু ইজিয়ার আমার জন্য। সো এখানে পিডিবি দুইবার আছে, পিডিবিটাকে কমন নিলে এখানে সো ওয়ান প্লাস এফ বাই টু, এন্ড এখানে আসে ভিডিপি ইন্টু এফ বাই টু ইকুয়াল জিরো। দেন আমি যেটা করতে পারি, আমি হচ্ছে উম, আসলে এটা আমরা আপাতত না দেখাই, কারণ এটা দেখালে আমরা পরে একটা রেজাল্ট আনতে চাই যেটা না যাবে, বাট একটু ঘুরায় কাজটা করা। তো এখানে এটাই আর কি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এটাকে ওয়ান বাই পিভি দিয়ে পুরাটাকে ডিভাইড করে দিব, এন্ড ওই সাইডে যেহেতু জিরো আছে সো এটা জিরোই থাকবে, সো এদিকে আসে পি আর পি কাটা যায়, সো ডিভি বাই ভি, ওয়ান প্লাস সিভি বাই আর, এটা কি হয় সিভি প্লাস আর বাই আর, প্লাস ভি কাটা যায় এই সাইডে ডিপি বাই পি, এন্ড এখানে থাকে সিভি বাই আর। এই সাইডে আবার আমরা দেখছি যে এই আর টা কাটা যায় যদি আমরা বোথ সাইডে আর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, আর সিভি প্লাস আর হলো সিপি,
মানে সিপি ডিভি বাই ভি প্লাস সিভি ডিপি বাই পি ইকুয়াল 0। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বোথ সাইডকে আবার সিভি দিয়ে ডিভাইড করে দিই, তাহলে সিপি বাই সিভি ইন্টু ডিভি বাই ভি প্লাস সিভি বাই ভি মানে 1 ইন্টু ডিপি বাই পি ইজ ইকুয়াল টু 0। দেন আমরা হচ্ছে এই এটাকে ইন্টিগ্রেট করে দিতে পারি। তো এখানে আমরা একটা কনস্ট্যান্ট ডিফাইন করি, সেই কনস্ট্যান্টটা হলো গামা। গামার ডেফিনেশন হলো সিপি বাই সিভি। গামা হচ্ছে বাই ডেফিনেশন সিপি বাই সিভি। এখন আমরা হচ্ছে একটা যে কোনো একটাকে ওই সাইডে নিয়ে যাই, এটাকে আমরা গামা লিখতে পারবো বাই ডেফিনেশন গামা ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই পি। দেন এটাকে আমরা ইন্টিগ্রেট করে দিই, আমরা এখানে ইনডেফিনিট ইন্টিগ্রাল করলেও চলবে। উম, আমার কম্পিউটারে একটা সমস্যা হয়েছিল। সো আমরা যেখানে ছিলাম আমরা এখানে এখন এটাকে ইন্টিগ্রেট করে দিই, এন্ড আমরা এখানে ইনডেফিনিট ইন্টিগ্রালই করছি। তো ইনডেফিনিট ইন্টিগ্রাল করলে এখানে আসে -7p। এন্ড ইনডেফিনিট ইন্টিগ্রাল করলে আমরা জানি যে একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লেখা লাগে। এন্ড যেহেতু দুইটা ইন্টিগ্রাল, দুইটা লেখার কথা, বাট আলটিমেটলি এই দুইটা এক সাইডে এনে অ্যাড হয়ে নতুন একটা কনস্ট্যান্ট তৈরি হবে, সো আমরা জাস্ট একবার লিখলেই চলবে। সো দেন আমরা পাই গামা ln v প্লাস ln p হচ্ছে একটা কনস্ট্যান্ট, এন্ড দেন ln গুলোকে একসাথে করলে আমরা পাই pv টু দি পাওয়ার গামা হচ্ছে সাম কনস্ট্যান্ট। সো pv টু দি পাওয়ার গামা হচ্ছে e টু দি পাওয়ার সাম কনস্ট্যান্ট, যেটা আলটিমেটলি অন্য একটা কনস্ট্যান্ট হবে। সো আলটিমেটলি আমরা যেটা পাই যে pv টু দি পাওয়ার গামা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফর এন এডিয়াব্যাটিক প্রসেস। তো এটা হচ্ছে এডিয়াব্যাটিক প্রসেসের খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এন্ড এই ইকুয়েশনটা ছাড়াও আমাদের আরো দুইটা ইকুয়েশন জানা উচিত। এগুলো পিভি টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে আমাদের মুখস্থ করে ফেলার মতো ইকুয়েশন। আর এটা ছাড়া আমাদের যে ইকুয়েশন গুলো জানা উচিত সেটা হলো, আমরা জানি যে এন এখানে কনস্ট্যান্ট, সো পিভি হচ্ছে প্রপোর্শনাল টু টি। সো আমরা এই কনস্ট্যান্ট রিলেশনটা যে কোনো দুইটা দিয়ে লিখতে পারি, পিভি দিয়ে লিখতে পারি যেটা হচ্ছে এটা, আমরা পিটি দিয়ে লিখতে পারি, আর পিভি দিয়ে লিখতে পারি। সো আমরা পিভি থেকে টেম্পারেচার আর ভলিউমের রিলেশনটাই কেমনে দেবো, আমাদের প্রেসারকে এলিমিনেট করতে হবে। তো প্রেসার এলিমিনেট করার জন্য আমরা দেখি প্রেসার কিভাবে ভ্যারি করে টেম্পারেচার আর ভলিউমের সাথে। তো প্রেসার হচ্ছে টি বাই ভি। সো এই পি আর ভি, পি ভি টু দি পাওয়ার গামা যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামাও একটা কনস্ট্যান্ট হবে। যদিও এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট সেম না, এটা ডিফারেন্ট একটা কনস্ট্যান্ট হবে, বাট ভ্যালুটা কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা পাই যে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ানও হচ্ছে একটা কনস্ট্যান্ট। এন্ড একইভাবে আমরা প্রেসারের ইয়েটা বের করতে পারি, প্রেসার আর টেম্পারেচার। সেজন্য হচ্ছে আমাদের পিভি টু দি পাওয়ার গামা, এখান থেকে ভি কে এলিমিনেট করতে হবে। আর আমরা জানি ভি হচ্ছে প্রপোর্শনাল টু টি বাই পি। সো ইন দ্যাট কেস পি ইন্টু টি বাই পি টু দি পাওয়ার গামা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা পাই যে টি টু দি পাওয়ার গামা ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো এই তিনটা হচ্ছে আমাদের এডিয়াব্যাটিক প্রসেসের জন্য তিনটে ইকুয়েশন, যে ইকুয়েশন গুলো অনেক ইম্পর্টেন্ট এন্ড এডিয়াবেটিক প্রসেস অনেক কাজে লাগে। তো আমরা এখন যেটা করব সেটা হলো এডিয়াব্যাটিক প্রসেসে আমরা ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান আর কি, নট জাস্ট ইনফিনিটেসিমালটা, ওয়ার্ক ডানের একটা ইকুয়েশন বের করবো। সো ওয়ার্ক ডানের ইকুয়েশন হলো, আমরা দেখেছি রিভার্সিবল প্রসেসে টোটাল ওয়ার্ক ডান হলো এটা। তো এখন আমরা পি এর ইকুয়েশন কিভাবে বের করবো, আমরা জানি যে এখানে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকে আমি কে বললাম। তো তাহলে আমি পাই যে পি হচ্ছে কে বাই ভি টু দি পাওয়ার গামা। তো এইটা যদি আমি এখানে বসাই দিই তাহলে আমি পাই ডিভি টু দি বাই ভি টু দি পাওয়ার গামা ফ্রম ভি ইনিশিয়াল টু ভি ফাইনাল। এই ইন্টিগ্রালটার ভ্যালু হলো
এখানে v টু দি পাওয়ার মাইনাস গামা, সো v টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই 1 মাইনাস গামা, সরি ইন্টিগ্রাল তো আমি করে ফেলেছি। ওকে, so 1 minus gamma এটার ভ্যালু from v initial to v final। এখন এখানে আমি হচ্ছে এই মাইনাসটাকে মাল্টিপ্লাই করে এখানে 1 মাইনাস গামা নিয়ে লিখে গামা মাইনাস 1 লিখতে পারি, সো কে বাই গামা মাইনাস 1 ইন্টু v final to the power 1 minus gamma minus v initial to the power 1 minus gamma। এখন এখানে আমরা কে দিয়ে লিখেছি, কিন্তু কে কিন্তু আমরা কিন্তু জানি না কে আসলে কি, তো কে আমাদের রিপ্লেস করতে পারলে ভালো। আমরা জানি পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কে, এন্ড এই ভ্যালুটা যেহেতু কনস্ট্যান্ট থাকে পুরো প্রসেসে, পি ইনিশিয়াল ইনটু ভি ইনিশিয়াল টু দি পাওয়ার গামা হচ্ছে পি ফাইনাল ইনটু ভি ফাইনাল টু দি পাওয়ার গামা, এন্ড এটাই আসলে কে এর ভ্যালু। সো আমরা এই ভ্যালুটা এই ইকুয়েশনে বসাই দিই। সো 1 বাই গামা মাইনাস 1 এখানে থাকলো, এন্ড এখানে ফাইনালটা আছে, সো আমি কে কে পি ফাইনাল ইনটু ভি ফাইনাল টু দি পাওয়ার গামা হিসেবে লিখলাম, এন্ড এখানে আমরা পি ইনিশিয়াল ইনটু ভি ইনিশিয়াল টু দি পাওয়ার গামা হিসেবে লিখলাম, এন্ড দেন এটা মাল্টিপ্লাই করলে আসে 1 বাই গামা পি ফাইনাল ভি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল। সো ওয়ার্ক ডানের জন্য আমরা একটা রিলেটিভলি সহজ ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি ডেল্টা অফ পিভি বা চেঞ্জ অফ পিভি বাই 1 মাইনাস গামা। অলসো ডেল্টা অফ পিভি হচ্ছে পিভি যেহেতু এনআরটি এর সমান, সো ডেল্টা অফ পিভি এনআর যেহেতু কনস্ট্যান্ট, সো পিভির চেঞ্জ হচ্ছে এনআর ডেল্টা টির চেঞ্জের সমান হবে। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এনআর ডেল্টা টি বাই গামা মাইনাস 1। এটা হচ্ছে এডিয়াব্যাটিক প্রসেসে ওয়ার্ক ডানের ইকুয়েশন, এন্ড এটাই এডিয়াব্যাটিক, এটা অলসো এডিয়াব্যাটিক প্রসেসে internal energy চেঞ্জের ইকুয়েশন, কারণ W equals delta W for adiabatic process, Q equals C। তো এখন আমরা হচ্ছে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো সাইক্লিক প্রসেস নিয়ে। সাইক্লিক প্রসেস হচ্ছে আমরা যখন হিট ইঞ্জিন নিয়ে আলোচনা করব সেকেন্ড ল এর সময়, সেই সময় সাইক্লিক প্রসেস আমরা অনেক ডিটেইলে দেখবো। এখানে জাস্ট আমরা সাইক্লিক প্রসেসের আইডিয়াটা জানবো। সাইক্লিক প্রসেসে বেসিকলি আমি যদি একটা গ্যাসের একটা সাইক্লিক প্রসেসের পিভি ডায়াগ্রাম আঁকি, সাইক্লিক প্রসেসটা হচ্ছে বেসিকলি এমন একটা প্রসেস যেখানে আমি যেখান থেকে শুরু করেছিলাম আমি ফেরত এসে আবার সেখানেই পৌঁছাই। সো আমি যদি যেখানে শুরু করেছিলাম ফেরত এসে সেখানেই পৌঁছাই, তার মানে আমার গ্যাসটা সেম স্টেটে আছে। তো সেম স্টেটে ফেরত আসা মানে আমার যেই স্টেট ফাংশন গুলো আছে সেইগুলার চেঞ্জ হচ্ছে জিরো। তো চেঞ্জ অফ স্টেট ফাংশন গুলো জিরো। এখন আমাদের ফার্স্ট ল আমরা জানি কিউ প্লাস ডাব্লিউ ইকুয়ালস ডেল্টা ইউ। এই ফার্স্ট ল এর একটা ম্যাথমেটিক্যালি একটা সুন্দর জিনিস হলো যেখানে এক সাইডে আমরা দেখছি কিউ, যেটা একটা স্টেট ফাংশন না, এটা একটা পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, দেন ওয়ার্ক ডান আরেকটা পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। বাট দুইটা পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি অ্যাড হয়ে একটা সরি এই দুইটা পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, এন্ড এই দুইটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল বা পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি অ্যাড হয়ে একটা পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি বা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল পাওয়া যায়। তো এটা হচ্ছে ফার্স্ট ল এর একটা সর্ট অফ কুল জিনিস ম্যাথমেটিক্যালি। এন্ড যেহেতু ওয়ার্ক ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে একটা পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, সো সাইক্লিক প্রসেস আমরা সেম স্টেটে ফেরত আসলে এটার চেঞ্জ জিরো হবে, কারণ এই পুরা প্রসেসে এইখানে হয়তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে অনেক দিকেই গেছে, কিন্তু আলটিমেটলি সেম ভ্যালুতেই ফেরত আসবে কারণ আমরা সেম স্টেটে ফেরত এসেছি। তো পুরা সাইক্লিক প্রসেসে কিউ প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো, যেটা হচ্ছে আমি পুরা সাইকেলের উপর সাম করছি। সো আমরা এতক্ষণ মূলত আইডিয়াল গ্যাস নিয়েই কথা বললাম। আমরা জানি যে গ্যাসের টেম্পারেচার এন্ড প্রেসার চেঞ্জ করতে করতে একসময় গ্যাসের ফেজ ট্রানজিশন হয়। ফেজ ট্রানজিশনের সাথে আমরা পড়েছি যে একটা এনার্জি রিলেটেড আছে,
লেটেন্ট হিট বা লেটেন্ট এনার্জি, যে হিটটা হচ্ছে আম, একটা আমরা নর্মালি হচ্ছে ওই হিটটাকে পার ইউনিট ম্যাসে ডিফাইন করি এল হিসাবে। And এই জিনিসটা আসলে ফেজ ট্রানজিশনের সাথে রিলেটেড। ফেজ ট্রানজিশনটা আসলে একটা সাডেন চেঞ্জ অফ হিট ক্যাপাসিটির সাথে রিলেটেড, যেখানে হিট ক্যাপাসিটিটা সাডেনলি এন্ড বলা যায় অলমোস্ট ডিসকন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যায়। এন্ড এই হিট ক্যাপাসিটি অলমোস্ট সাডেনলি চেঞ্জ হওয়ার আরো ডিপার কারণ হচ্ছে এন্ট্রপি, যদিও আমরা এন্ট্রপি এখনো পড়ি নাই। বাট মেইন আইডিয়াটা হলো যে এন্ট্রপি হচ্ছে টেম্পারেচারের সাথে নর্মালি বাড়ে, বাট যখন একটা ফেজ ট্রানজিশন হয় তখন এন্ট্রপি হঠাৎ অনেক বেশি বেড়ে যায়। সো এই এন্ট্রপি বাড়ানোর জন্য হচ্ছে আমাদের একটা হিট দেওয়া লাগে, যেটাকে বলে লেটেন্ট হিট। এন্ড দেন লেটেন্ট হিটের পরে হচ্ছে আমরা আমাদের আমরা যেটা বলছিলাম যে আমরা হচ্ছে এখানে মূলত জাস্ট আইডিয়াল গ্যাস নিয়ে কথা বলেছি, কিন্তু থার্মোডাইনামিক্স তো আইডিয়াল গ্যাসের স্টাডি না, থার্মোডাইনামিক্স হচ্ছে যে কোনো কিছুর স্টাডি। তো আসলে আমরা যেটা দেখেছিলাম এখানে আইডিয়াল গ্যাস এসেছে বিকজ ডি ডাব্লিউ ছিল পি এক্সটার্নাল ইন্টু ডিভি, যেটা একটা গ্যাসের জন্য ডিফাইন্ড। আমরা দেখেছিলাম যে রিভার্সিবল প্রসেসে এখানে রিভার্সিবলটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাইনাস পিডিভি। আর ইন জেনারেল আমরা বলতে পারি যে ডিডব্লিউ হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস পিডিভি। তো এই পার্টটাই হচ্ছে আমাদের ইকুয়েশন গুলাই আইডিয়াল গ্যাসকে ইন্ট্রোডিউস করেছিল। তো আমরা কিন্তু আইডিয়াল গ্যাস ছাড়াও থার্মোডাইনামিক্স ইউজ করতে পারি, তখন হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে ডিফারেন্ট কিছু হবে। যেমন হচ্ছে বেসিক্যালি এক্স ডিএক্স, যেখানে আম, একটা আসলে ছোট এক্স হওয়ার কথা, আমার লেখা এটা বোঝা যাচ্ছে না, একটা এক্স ইন্টু ডিএক্স। এখানে এই এক্সটা হচ্ছে একটা হচ্ছে মানে ইকুইভ্যালেন্ট ফোর্সের মতো একটা কোয়ান্টিটি, এন্ড এটা একটা ইন্টেন্সিভ ভ্যারিয়েবল হবে অলওয়েজ। আর এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট ডিসপ্লেসমেন্টের মতো একটা কোয়ান্টিটি, যেটা হচ্ছে একটা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল হবে। এখন ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ ভ্যারিয়েবল কি? যেমন আমরা এটাকে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জানি এই এক্সটা হচ্ছে নেগেটিভ অফ প্রেসার, আর এই বড় এক্সটা হচ্ছে ভলিউম। আর এখানে প্রেসার এক্স ইন্টেন্সিভ কেন? কারণ আমরা যদি আমাদের সিস্টেমটাকে বড় করি, সিস্টেমটার সাইজ বাড়াই, তাহলে কিন্তু প্রেসার বাড়ে না। প্রেসার কিন্তু সিস্টেমের সাইজের প্রপোর্শনাল না, এটা সিস্টেমের সাইজের থেকে ইন্ডিপেন্ডেন্ট। সো প্রেসার হচ্ছে একটা ইন্টেন্সিভ কোয়ান্টিটি। সো ইন্টেন্সিভ কোয়ান্টিটি গুলো হচ্ছে একটা সিস্টেমের সাইজের উপর ডিপেন্ড করে না। So এই কোয়ান্টিটি গুলো হলো প্রেসার, টেম্পারেচার, এগুলো। এন্ড এক্সটেন্সিভ কোয়ান্টিটি হলো যেই কোয়ান্টিটি গুলার ভ্যালু একটা সিস্টেমের সাইজের প্রপোর্শনাল। সো যেমন ভলিউম, ভলিউম হচ্ছে সিস্টেমের সাইজের প্রপোর্শনাল, সো এটা একটা এক্সটেন্সিভ কোয়ান্টিটি। এন্ড বিভিন্ন কিছুর জন্য এটার বিভিন্ন ভ্যালু হতে পারে। যেমন হচ্ছে যদি আমরা একটা রডকে স্ট্রেচ করি, তাহলে এই রডের যেই ইলাস্টিক টেনশন ফোর্স আছে, সেটা হবে আমাদের ইন্টেন্সিভ ভ্যারিয়েবল ইনটু এইটার যেই এক্সটেনশন ডিএফ। সো তখন আমরা এই ইকুয়েশন ইউজ করে এটাকে আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লতে ইউজ করে আমরা এই রডের থার্মোডাইনামিক প্রপার্টিজ অ্যানালাইজ করতে পারবো। তো থার্মোডাইনামিক্স আসলে আইডিয়াল গ্যাসে লিমিটেড না, বাট এই অ্যানালাইসিস গুলা সাধারণত করা হয় না বিকজ আইডিয়াল গ্যাস দিয়ে অ্যানালাইসিস করা রিলেটিভলি ইজি আমাদের থার্মোডাইনামিক্স এর কনসেপ্টটা ইন্ট্রোডিউস করার জন্য। এন্ড এই এন্ড the আইডিয়াল গ্যাস অলসো অনেক ইউজফুল। সেই জন্য আমরা শুরুর দিকে শুধু আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা করি, বাট থার্মোডাইনামিক্স ডেফিনেটলি আইডিয়াল গ্যাসে সীমাবদ্ধ না। তো এখন আমরা হচ্ছে এই আজকে যা যা শিখলাম এন্ড আগের ক্লাসে যা শিখেছি সেগুলো নিয়ে দুইটা প্রবলেম সলভ করব। একটা হচ্ছে অ্যাটমসফিয়ারের অ্যানালাইসিস করব। সো অ্যাটমসফিয়ারের অ্যানালাইসিসে আমরা বেসিক্যালি যেটা জানতে চাই সেটা হচ্ছে আমরা দুইটা স্টেপে করবো। একটা হচ্ছে আমরা ধরে নিব যে পুরো অ্যাটমসফিয়ারটা হচ্ছে আইসোথার্মাল, এন্ড অ্যাটমসফিয়ারটা আইসোথার্মাল হলে এই আমাদের অ্যাটমসফিয়ারের প্রেসার হাইটের সাথে কিভাবে ডিপেন্ড করতো সেটা বের করতে চাই। এন্ড এটা বের করা রিলেটিভলি সহজ। আমরা যেটা করব আমরা হচ্ছে
ইকুইলিব্রিয়াম স্টেট, নন ইকুইলিব্রিয়াম স্টেট নিয়ে কথা বলার সময় বলেছিলাম যে একটা সিস্টেমের ক্ষেত্রে অলওয়েজ প্রেসার, টেম্পারেচার এগুলো নন ইকুইলিব্রিয়াম স্টেটে ডিফাইন করা যায় না, কারণ এক এক জায়গায় প্রেসার টেম্পারেচার এক এক রকম হতে পারে। আর অনেক সময় যেটা হয় যে একটা ছোট জায়গায় locally হচ্ছে একটা পার্ট হচ্ছে নিজের সাথে নিজে ইকুইলিব্রিয়ামে থাকে, তো সিস্টেমের একটা ছোট পার্ট নিজের সাথে নিজে থাকে, ওই পার্টটার জন্য আমি কিন্তু প্রেসার, একটা লোকাল প্রেসার ডিফাইন করতে পারবো। সো আমরা হচ্ছে এখানে এই কনসেপ্টটাই ইউজ করব। আমরা ধরে নিব যে অ্যাটমসফিয়ারের প্রেসার তো হাইটের সাথে ভ্যারি করে, বাট আমরা ধরে নিব যে এখানে একটা ছোট পার্ট আছে যেই পার্টে প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট, এন্ড আমরা প্রেসারটা ডিফাইন করতে পারবো কারণ এই ছোট পার্টটা নিজের সাথে নিজে ইকুইলিব্রিয়ামে আছে। তো এখানে একটা ছোট এয়ারের পার্সেল চিন্তা করি। আমরা এই পার্সেলটা আছে হচ্ছে এইচ হাইটে, এটার হাইট হলো এইচ, এন্ড এটার থিকনেস হলো ডিএইচ, এন্ড এটার এরিয়া হলো এ। এখন এইটার এইটার মধ্যে হচ্ছে কিছু সার্টেন নাম্বার অফ মলিকিউল আছে এন, এন্ড এই যে প্রেসারের গ্রেডিয়েন্ট এটা তৈরি হয় হচ্ছে গ্র্যাভিটির জন্য। So আমাদের এটার গ্র্যাভিটেশনাল ফোর্স বা ওয়েটটাকে ডেফিনেটলি কনসিডার করা লাগবে। এখন এই এয়ারের পার্সেলটা, বাতাস তো আর মানে নিচে পড়ে যায় না, তাই না? সো এই এয়ারের পার্সেলটা আমরা ধরে নিতে পারি ইকুইলিব্রিয়ামে আছে। সো এইটার এই ওয়েট, নিচের প্রেসার, নিচ থেকে যেই প্রেসার পাচ্ছে এইটা প্রেসারের এইচ, আর উপর থেকে যেই নিচের দিকে প্রেসার পাচ্ছে যেটা হচ্ছে প্রেসারের এইচ প্লাস ডিএইচ, এই ফোর্স গুলা মিলে হচ্ছে এইটাকে ইকুইলিব্রিয়ামে রেখেছে। তো তার মানে আমরা যেটা এই এটাকে অ্যানালাইজ করে যেটা পাই সেটা হলো এটার উপর আমরা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করছি যে সব ফোর্সের সাম জিরো, এন্ড এটা অ্যাপ্লাই করছি অ্যালং দিস জেড অ্যাক্সিস, বা এটাকে এইচ বলতে পারি আমরা। তো এটার উপর ফোর্স কি কি, এটার উপর নিচের দিকে ফোর্স হচ্ছে প্রেসার অফ এইচ প্লাস ডিএইচ ইন্টু এ, প্লাস এটার ওয়েট, আর উপরের দিকে ফোর্স হলো প্রেসার অফ এইচ। তো এখন প্রেসার অফ এইচ প্লাস ডিএইচ এইটাকে আহ, আমরা এক সাইড, সরি এদিকে একটা এ থাকবে, এনিওয়ে। সো আমরা এটাকে এক সাইডে নিয়ে আসি, প্রেসার অফ এইচ প্লাস ডিএইচ মাইনাস প্রেসার অফ এইচ হচ্ছে মাইনাস ওয়েট বাই এ। এখন ওয়েটটা কি, ওয়েটটা হচ্ছে আমার যে গ্যাসের ডেনসিটি ইন্টু এরিয়া, সো রো, সরি ডেনসিটি ইন্টু ভলিউম, সো এটা হচ্ছে রো এ ডিএইচ বাই এ। সরি এটা তো ম্যাস, এন্ড ওয়েটের জন্য আমাদের জি দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তো এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো আমার এই প্রেসার এর যে ডিফারেন্স সেটা হচ্ছে মাইনাস রো জি ডিএইচ, এন্ড দেন এই ডিএইচ টাকে ওই সাইডে নিয়ে গেলে আমি পাই যে মাইনাস রো জি। এখন এই সাইডে আমরা দেখতে পাচ্ছি পি অফ এইচ প্লাস ডিএইচ মাইনাস পি অফ এইচ বাই ডিএইচ। এই জিনিসটা আমাদের মনে হচ্ছে যে ডেরিভেটিভের ডেফিনেশনের সাথে প্রায় সিমিলার। এখানে ডেরিভেটিভের ডেফিনেশন এটা হলো এখানে একটা লিমিট থাকতো যে ডিএইচ টেন্ডস টু জিরো, বাট ডিএইচ তো একটা ডিফারেন্সিয়াল, এন্ড একটা ডিফারেন্সিয়াল হচ্ছে বাই ডেফিনিশন অনেক ছোট, এটা বাই ডেফিনিশন টেন্ডস টু জিরো, এই জন্য আমাদের লিমিটটা দেওয়ার দরকার নেই, এন্ড এইটা হচ্ছে আসলে একটা ডেরিভেটিভ। সো এটা হচ্ছে ডিপি বাই ডিএইচ। সো আমরা হচ্ছে একটা ইকুয়েশন পেয়েছি যে ডিপি বাই ডিএইচ হচ্ছে ইকুয়াল টু মাইনাস রো ভি, এন্ড এই ইকুয়েশনটা কিভাবে পেলাম, আমরা হচ্ছে একটা গ্যাসের পার্সেলের উপর মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটা পেয়েছি। সো তার মানে আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা হলো আমাদের অ্যাটমসফিয়ারের মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বজায় রাখার ইকুয়েশন, যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বজায় থাকলে এই ইকুয়েশনটা ট্রু হবে। এখন আমরা যেটা করতে পারি, আমরা ধরে নিই অ্যাটমসফিয়ারটা আইডিয়াল গ্যাস দিয়ে তৈরি, সো আমরা এখন আইডিয়াল গ্যাস লটা অ্যাপ্লাই করি। আইডিয়াল গ্যাস ল এর একটা ফর্ম হলো এরকম যে রো কেটি বাই এম, যেখানে এম হলো একটা পার্টিকেলের মাস। সো আমরা রো কে এইটা দিয়ে রিপ্লেস করি, রো আসে হচ্ছে পি এম
বাই কেটি। সো তাহলে আমাদের ইকুয়েশনটা হয়ে যায় ডিপি বাই ডিএইচ হচ্ছে ইকুয়ালস মাইনাস পিএম বাই কেটি। এখন এখানে আমাদের সমস্যা হলো টেম্পারেচার, বিকজ টেম্পারেচারটাও তো একটা মানে আমাদের হাইটের ফাংশন হতে পারে, কিন্তু আমরা শুরুতে শুরু করেছিলাম এইটা ধরে নিয়ে যে আমাদের অ্যাটমসফিয়ারটা আইসোথার্মাল। সো আইসোথার্মাল হওয়া মানে পুরো অ্যাটমসফিয়ারই টেম্পারেচার কনস্ট্যান্ট। সো তার মানে টি একটা কনস্ট্যান্ট এন্ড আমাদের টি নিয়ে চিন্তা করা লাগছে না তাহলে। সো আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থেকে পাই, সো এখানে একটা জি থাকবে। সো এটাকে আমরা ইন্টিগ্রেট করে দিই। এন্ড এখন এইচ যখন জিরো, এইচ ইকুয়াল জিরো, দ্যাট মিনস গ্রাউন্ডে প্রেসারের ভ্যালু আমরা বলি পি নট। সো এটা আমরা ডিফাইন করে দিই পি নট হিসেবে। সো গ্রাউন্ডে প্রেসারের ভ্যালু পি নট, আর উপরে এট সাম হাইট এইচ, এটা হলো পি। আর গ্রাউন্ড তো এইচ ইকুয়াল জিরো টু সাম হাইট এইচ। সো এগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা সেট করতে হেল্প করলো। সো এটাকে আমরা ইন্টিগ্রেট করলে পাই পি বাই পি নট হচ্ছে মাইনাস এম জি এইচ বাই কেটি। দেন এখান থেকে আমরা পাই পি ইকুয়ালস পি নট ই টু দি পাওয়ার মাইনাস এম জি এইচ বাই কেটি। মজার জিনিস হলো এটাকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন না ইউজ করলে করে আমরা যদি আইসোথার্মাল এটার উপর ইকুইপার্টি সরি বোলসম্যান ফ্যাক্টরটা অ্যাপ্লাই করতাম, তাহলেই কিন্তু আমরা এটা পেয়ে যেতাম। কারণ এই ই টু দি পাওয়ার মাইনাস এম জি এইচ বাই কেটি, এই এম জি এইচ টা কিন্তু এটার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। সো এখানে আমরা এই সিস্টেমের উপর বোলসম্যান ফ্যাক্টর অ্যাপ্লাই করেও এই রেজাল্টটা বের করতে পারতাম। তো এই পার্টটা ছিল আমাদের আইসোথার্মাল অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে। বাট আমরা জানি যে আহ, তো আমরা হচ্ছে প্লেনে উঠলে আমরা হয়তো জানবো যে প্লেনের হচ্ছে বাইরের টেম্পারেচারটা দেখায়, প্লেনে উঠলে দেখা যায় যে বাইরের টেম্পারেচার থাকে লাইক জিরো নেগেটিভ এরকম। এন্ড আমরা ইন জেনারেল জানি যে টেম্পারেচার কিন্তু আসলে কমে আর অ্যাটমসফিয়ারের উপরে উঠতে উঠতে একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত টেম্পারেচার কমতে থাকে। তো এই আইসোথার্মাল অ্যাজাম্পশনটা আসলে ট্রু না, এটা খুবই আনরিয়ালিস্টিক। তো আমরা আরেকটু রিয়েলিস্টিক কিছু চিন্তা করতে চাইলে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এডিয়াব্যাটিক, আমরা অ্যাটমসফিয়ারটাকে এডিয়াব্যাটিক চিন্তা করতে পারি। আলটিমেটলি এই কোনোটাই হচ্ছে পারফেক্টলি কারেক্ট না, কারণ পারফেক্টলি কারেক্ট করতে গেলে আমার প্রত্যেকটা মলিকিউল নিয়ে চিন্তা করা লাগবে and আরো অনেক ডিটেইলড এন্ড কঠিন একটা অ্যানালিসিস করা লাগবে, এগুলো জাস্ট ম্যাথমেটিক্যালি মডেল করা। এন্ড এই মডেলগুলো কোনোটাই পারফেক্ট না, বাট কোনো কোনো মডেল কাছে আসে। যেমন হচ্ছে এই আইসোথার্মাল মডেলটাও যদিও অনেক আনরিয়ালিস্টিক, বাট এটা স্টিল আমাদেরকে দেখে যে প্রেসার এক্সপোনেনশিয়ালি কমার কথা। প্রেসার কিন্তু আসলে এক্সপোনেনশিয়ালি কমে হাইটের সাথে। সো আমরা হচ্ছে এখন এই মডেলটাকে আর একটু বেটার বানানোর জন্য যে অ্যাজাম্পশনটা ইউজ করতে পারি সেটা হলো এয়ার হচ্ছে আসলে খুব একটা কন্ডাক্টিভ না, এয়ারের হিট কন্ডাক্টিভিটি অনেক কম। সো হিট কন্ডাক্টিভিটি অনেক কম হয়, আমরা ধরে নিতে পারি যে এয়ার এর পার্সেল গুলা হিট কন্ডাক্ট করে না। আসলে করে, বাট আমরা এখানে ধরে নিই যে প্রায় করে না। এন্ড এই অ্যাজাম্পশনটা ধরলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা পাবো যে অ্যাটমসফিয়ারটা হলো এডিয়াব্যাটিক। তো আমরা এখন এডিয়াব্যাটিক অ্যাটমসফিয়ার ধরে নিয়ে একটা অ্যানালাইসিস করতে পারি। সো এগেন আমরা অ্যাটমসফিয়ারের মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বজায় রাখতে চাইবো, এন্ড মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বজায় রাখলে এই যে অ্যানালিসিসটা ছিল এইটা আবার রিপিট করা হবে। তো আমি জাস্ট রেজাল্টটা ইউজ করবো, সেটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে আমরা পেয়েছিলাম যে ডিপি বাই ডিএইচ ইকুয়ালস মাইনাস রো জি। সো ডিপি বাই ডিএইচ ইকুয়ালস মাইনাস রো জি, এটা হচ্ছে জাস্ট মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। এখন আমি হচ্ছে এখানে আইডিয়াল গ্যাস লটা সাবস্টিটিউট করলে এখানে আসবে হচ্ছে মাইনাস পিএম জি বাই কেটি। এখন সমস্যা হলো এখানে কিন্তু আমরা এডিয়াব্যাটিক ধরে নিয়েছি, তো এখানে পিও কনস্ট্যান্ট না টিও কনস্ট্যান্ট। তো টিও হাইটের একটা ফাংশন, বা টি হাইটের কিরকম ফাংশন সেটা কিন্তু আমরা জানি। তো আমরা আমরা এখানে হচ্ছে বেসিক্যালি টেম্পারেচার হাইটের সাথে কিভাবে ভ্যারি করে সেটাই বের করতে চাই। আর সেটা বের করার জন্য আমরা যেটা করব, আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবল আছে পি, অ্যাকচুয়ালি তিনটা আছে, পি টি আর এইচ। আমরা এখানে তিনটা থেকে দুইটা ভ্যারিয়েবল আনবো। সো আমরা পিটাকে এলিমিনেট করে টি আর এইচ রাখবো। এন্ড এই এলিমিনেশনটা করার জন্য আমার আরেকটা ইকুয়েশন, এখন আমি আরেকটা ইকুয়েশন কই পাবো,
আমরা এখানে ধরে নিয়েছি যে অ্যাটমসফিয়ারটা এডিয়াব্যাটিক, আর আমরা জানি যে এডিয়াব্যাটিক প্রসেসের জন্য একটা সার্টেন ভ্যালু কনস্ট্যান্ট থাকে, সেই ভ্যালুটা হলো pv⁻γ, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। এন্ড এখানে তো ভি নাই, এখানে পি আর টি আছে, সো আমরা এটাকে পি আর টির যে রিলেশন সেই রিলেশনে লিখবো। সো ভি হচ্ছে প্রপোর্শনাল টু টি বাই পি। তো এখানে আমরা বির জায়গায় টি বাই পি লিখলে এটাও কনস্ট্যান্ট থাকবে। তো আমরা পাই যে p⁻1 - গামা ইন্টু t⁻γ, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখন আমরা যেটা করতে পারি, এই ইকুয়েশনটার বোথ সাইডে হচ্ছে আমরা ln নিয়ে নিতে পারি। ln বা লগ নিলে যেটা আমরা পাবো, 1 - গামা, এক্সপোনেন্ট গুলা বাইরে চলে আসবে, ইন্টু ln p। এন্ড আমরা এই মাল্টিপ্লিকেশনটাকে অ্যাডিশন হিসেবে লিখতে পারবো 1 ln t। এন্ড দেন এখানে একটা কনস্ট্যান্টের লগ থাকবে। এখন একটা কনস্ট্যান্টের লগও হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো এটা সিম্পলি আরেকটা কনস্ট্যান্ট হবে। দেন আমরা যেটা করব, এই ইকুয়েশনটা একটু সিম্পলিফাইড হয়েছে, এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিব। সো এইটাকে ডিফারেন্সিয়েট করলে এই 1 - গামা তো একটা কনস্ট্যান্ট, ln p এর ডেরিভেটিভ হলো ডিপি বাই পি। এন্ড একইভাবে ln t এর ডেরিভেটিভ হলো ডিটি বাই টি। এন্ড একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। সো এখান থেকে আমরা পাই যে ডিপি ইকুয়ালস মাইনাস গামা বাই 1 - গামা ইন্টু পি বাই টি ডিটি। এন্ড এটাকে আমরা লিখতে পারি গামা বাই গামা মাইনাস 1 পি বাই টি ডিটি। তো আমরা ডিপির জায়গায় এই জিনিসটাকে রিপ্লেস করে দিই। তো এখানে ডিপির জায়গায় আমরা লিখবো গামা বাই গামা মাইনাস 1 পি বাই টি ডিটি। এন্ড এখানে ছিল ডিএইচ। তো এইটা হচ্ছে আমরা বেসিক্যালি যেটা করলাম, আমরা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের উপরে এডিয়াব্যাটিক কন্ডিশন ইম্পোজ করব। তো এখানে পি আর টি কাটা যায় সুন্দরভাবে। এন্ড আমরা যেটা পাই যে ডিটি বাই ডিএইচ, এটা ইকুয়াল হয় হলো মাইনাস গামা মাইনাস 1/গামা mg বাই কে বি। এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো, আমরা দেখি যে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার হচ্ছে হাইটের সাথে সাথে কমে। কেন কমে? কারণ হচ্ছে হাইটের সাথে এটার ডেরিভেটিভটা নেগেটিভ। নেগেটিভ আমরা কিভাবে বুঝলাম? mg বাই কে, এই পুরা জিনিসটা ডেফিনেটলি পজিটিভ। গামা একটা পজিটিভ কনস্ট্যান্ট যেটার ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 1, সো গামা মাইনাস 1ও পজিটিভ। সো এই পার্টটাও পজিটিভ। তো সামনে একটা নেগেটিভ সাইন থাকায় এই পুরা জিনিসটা হলো নেগেটিভ। তো তার মানে ডিটি বাই ডিএইচ হচ্ছে একটা ভ্যালুটা হলো নেগেটিভ। তার মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে হাইট বাড়ার সাথে সাথে টেম্পারেচার কমে অ্যাটমসফিয়ারের। আর এই অ্যাজাম্পশনটা ইউজ করে আমরা এই যে টেম্পারেচার কমার রেটটাকে যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারের অ্যাকচুয়াল টেম্পারেচার কমার রেটের থেকে একটু বেশি, বিকজ এটা পারফেক্ট না, বাট কাছাকাছি। তো এটা একটা ভালো মডেল। এন্ড এই টেম্পারেচার কমার যে রেটটা, এইটাকে বলা হয় হচ্ছে ল্যাপস রেট। তো এখানে আমরা আইডিয়াল গ্যাসের আমরা বেসিক্যালি থার্মোডাইনামিক্স ইউজ করে এখানে আমরা হচ্ছে অ্যাটমসফিয়ারকে অ্যানালাইজ করলাম। সো নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখে আজকের ক্লাসটা শেষ করব। সো আরেকটা প্রবলেম হলো, লেটস একটা একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনারে হচ্ছে আমার আইডিয়াল গ্যাস আছে। এন্ড এখানে একটা পিস্টন আছে। এই পিস্টনটার ম্যাস হলো এম। এখন এটা একটা আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে। তো এখানে বাইরে এই পিস্টনের উপর প্রেসার হচ্ছে পি নট, আর এই ভিতরে এই গ্যাসের প্রেসার হচ্ছে পি। এই পিস্টনের যেহেতু একটা ওয়েট আছে mg, সো ভিতরের প্রেসারটা একটু বেশি হবে, কারণ এই পিস্টনটা যেহেতু আমরা ধরে নিচ্ছি এই পিস্টনটা ইকুইলিব্রিয়ামে আছে এইখানে। সো এই পিস্টনটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, এটার উপর ফোর্স 0, সো আমরা উপরের নিচের ফোর্স ব্যালেন্স করলে পাবো পি ইন্টু এ। এখানে এ হচ্ছে পিস্টনটার এরিয়া, আর এই এই ওভারঅল কন্টেইনারটার এরিয়া আর কি।
সো পি ইন্টু এ ইকুয়ালস পি নট ইন্টু এ প্লাস এমজি। এন্ড দেন এখান থেকে আমরা পাই যে পি হচ্ছে পি নট প্লাস এমজি বাই এ। সো পি হচ্ছে ভিতরের প্রেসারটা বাইরের প্রেসারের থেকে একটু বেশি। এখন প্রশ্নটা হলো যে আমরা যদি এই পিস্টনটাকে একটু ধাক্কা দিয়ে সামান্য একটু এক্স পরিমাণ নিচে নামায় দেই, তাহলে যেটা হবে যে ভিতরের গ্যাসের প্রেসার বেড়ে যাবে, and ভিতরের গ্যাসের প্রেসার বেড়ে যায়, গ্যাসটা উপরের দিকে বেশি ফোর্স দিবে, ইকুইলিব্রিয়ামের থেকেও বেশি। পরে পিস্টনটা আবার উপরে উঠে আসবে। বাট দেন উপরে উঠে যখন এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে তখন এটার উপর ফোর্স জিরো হলেও এটার একটা ভেলোসিটি থাকবে। সো ভেলোসিটি উপরের দিকে থাকে, এটা আবার উপরের দিকে বেশি উঠে যাবে। তখন ভিতরে প্রেসার কমে যাবে, এন্ড গ্যাসের ওয়েটের জন্য বা এক্সটার্নাল প্রেসারের জন্য এই পিস্টনটা আবার নিচে নামা শুরু হবে। এভাবে হচ্ছে এই পিস্টনটা অসিলেট করতে থাকবে। এখন প্রশ্ন হলো এই অসিলেশনের টাইম পিরিয়ড কত। তো অসিলেশনের টাইম পিরিয়ড বের করার জন্য আমরা হচ্ছে এখানে আরেকটা কথা বলা আছে। এখানে আমরা এই অ্যানালিসিসটা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ধরে নিতে পারি যে এই গ্যাসটা আইসোথার্মাল। আইসোথার্মাল তখন হবে যখন হচ্ছে এই যখন এই পিস্টনটা উঠানামা করবে, সেই উঠানামার টাইম পিরিয়ডটা যদি অনেক লম্বা হয়, যাতে এই গ্যাসটা ওই টাইমের মধ্যে ইনাফ হিট অ্যাবজর্ব করে নিতে পারে, যাতে হচ্ছে এইটার ভিতরে টেম্পারেচারের কোনো চেঞ্জ না হয়, ইন দ্যাট কেস এটা আইসোথার্মাল হবে। সো এই টাইম পিরিয়ডটা যদি বড় হয় তাহলে এই প্রসেসটা লাইকলি আইসোথার্মাল হবে। এন্ড টাইম পিরিয়ডটা ছোট হলে দেখা যাবে এটা ইনাফ টাইম পাবে না, ইনাফ হিট অ্যাবজর্ব করার। সেটা ছোট হলে এই প্রসেসটা লাইকলি এডিয়াব্যাটিক হবে। তো এখন এই প্রসেসটা আইসোথার্মাল নাকি এডিয়াব্যাটিক সেটা আমরা চাইলে অ্যানালাইজ করে বের করতে পারি, বাট আমরা এখানে সেটা করব না। এখানে আমরা ধরে নিব যে এটা এডিয়াব্যাটিক, এন্ড সেটা ধরে নিয়ে আমরা টাইম পিরিয়ড বের করব। তোমরা চাইলে আইসোথার্মালেরটাও নিজেরা করতে পারো, সেটা একটা এক্সারসাইজ হিসেবে থাকলো। সো আমরা এখানে আরো কয়েকটা ভ্যারিয়েবল ইয়ে করি। সো এই কন্টেইনারটার ইকুইলিব্রিয়ামে থাকার সময় এটার ভলিউম হলো ভি। এখন আমরা যেহেতু এডিয়াব্যাটিক ধরে নিয়েছি, সো তার মানে এখানে কি কনস্ট্যান্ট থাকবে? এখানে হলো, সরি, এখানে হলো পিভি টু দি পাওয়ার গামাটা কনস্ট্যান্ট থাকবে। সো পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট থাকলে এইটা যখন এক্স এক্স পরিমাণ নিচে নামলো, তখন ভিতরে প্রেসার কি হবে সেটা আমরা বের করি। পি হচ্ছে আমাদের নর্মাল প্রেসারটা, ইন্টু ভি টু দি পাওয়ার গামা হচ্ছে আমার টি অফ এক্স, যেটা হচ্ছে এক্স পরিমাণ নিচে নামার প্রেসার, ইন্টু ভি অফ এক্স টু দি পাওয়ার গামা। এখন ভি অফ এক্স কি? well, এখান থেকে আমরা যদি পাই যে পি অফ এক্স হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা বাই ভি অফ এক্স টু দি পাওয়ার গামা। এখন এখানে আমাদের ভি অফ এক্স এর ইকুয়েশনটা বসাতে হবে। ভি অফ এক্স হলো, এটা যদি এক্স পরিমাণ নিচে নামে তাহলে ভি অফ আমাদের ভলিউমটা কমবে এ এক্স পরিমাণ। তো এইটা হচ্ছে আমাদের প্রেসারের ইকুয়েশন। এখন আমাদের বলা আছে যে এক্স হচ্ছে অনেক ছোট, এক্স অনেক ছোট, এন্ড এক্স স্পেসিফিকলি কত ছোট? এক্স হচ্ছে আমাদের কন্টেইনারের লেন্থের থেকে অনেক ছোট। এক্স যদি কন্টেইনারের লেন্থের থেকে অনেক ছোট হয়, কন্টেইনারের লেন্থটা কি? কন্টেইনারের লেন্থ হলো ভলিউম বাই এরিয়া, কারণ আমরা ধরে নিয়েছি এটা একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনার। তো ইন দ্যাট কেস আমরা পাই যে এক্স বাই ভি, এই ভ্যালুটা ওয়ান এর থেকে অনেক ছোট হবে। সো আমরা এখানে এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করব। ইউজ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই ফ্র্যাকশনটাকে উল্টায় দিই। তো মাইনাস গামা, এন্ড দেন এখানে আসে এ এক্স বাই ভি হোল টু দি পাওয়ার মাইনাস গামা। এন্ড দেন এখানে হচ্ছে আমরা মাত্র দেখলাম যে এ এক্স বাই ভি হচ্ছে অনেক ছোট একটা কোয়ান্টিটি। সো এটা হচ্ছে আমাদের ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর অ্যাপ্রক্সিমেশন। ওই অ্যাপ্রক্সিমেশনটা আমরা ইউজ করলে পাবো কি হচ্ছে ওয়ান প্লাস গামা এ বাই ভি ইন্টু এক্স। তো এখানে আমরা পি অফ এক্স এর একটা ইকুয়েশন পেলাম। এখন আমরা এই ইকুয়েশনটা পাওয়ার পরে আমরা পিস্টনের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি বের করার জন্য হচ্ছে আমরা নিউটনের ল অ্যাপ্লাই করবো। সো নিউটনের ল অ্যাপ্লাই করার জন্য আমাদের পিস্টনের উপর সব ফোর্স গুলা অ্যাকাউন্ট বেসিকলি সাম করা লাগবে। তো পিস্টনের উপর নিচের দিক, মানে সরি,
এখানে আমরা এক্স এর ডিরেকশন কিন্তু নিয়েছি নিচের দিকে, সো এক্স হচ্ছে নিচের দিকে পজিটিভ। তো যেই ফোর্স গুলা নিচের দিকে পয়েন্ট করছে সেই ফোর্স গুলা হলো পজিটিভ। সো আমরা পজিটিভ ফোর্স গুলা আগে লিখি। সো নিচের দিকে আমার ফোর্স পি নট এ, যেটা হচ্ছে এক্সটার্নাল প্রেসারের ফোর্স, এন্ড অলসো পিস্টনের যেই ওয়েট বা গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা। আর উপরের দিকে ফোর্স দিচ্ছে হলো মাইনাস পি অফ এক্স ইন্টু এ। এটা হচ্ছে আমার ফ্রিকশনের উপর সব ফোর্স ইন এই হরিজন্টাল ডিরেকশনে, সো বা এক্স এর ডিরেকশনে। সো এই জিনিসটা ইকুয়াল টু হবে এম এ। এন্ড এম এ বলতে অ্যাক্সিলারেশন ইন দ্য এক্স ডিরেকশন, এর এক্স ডিরেকশনে অ্যাক্সিলারেশন হলো এক্স এর টাইমের ডাবল ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ। সো এক্স ডাবল ডট, এখানে এক্স ডাবল ডটটা হলো, এই ডাবল ডটটা হলো নিউটনের নোটেশনে লেখা। এটা এটার মানে বলতে টাইমের রেসপন্স। তো আমরা এই ইকুয়েশনটা এখন পি অফ এক্স এর যেই ভ্যালু পেয়েছি সেটা ইনপুট করে দেখি কি আসে। সো পি নট এ প্লাস এম জি মাইনাস পি অফ ওয়ান প্লাস গামা এ বাই ভি ইন্টু এক্স ইন্টু এ, এই জিনিসটা হলো এম এক্স ডাবল ডট। এন্ড আমরা জানি যে এই পি নট এ প্লাস এম জি এটা কিন্তু হচ্ছে পি পি এ, কারণ এটা হচ্ছে আমরা শুরুতে দেখেছিলাম পি এর ভ্যালু বের করার সময় আমরা এখানে দেখেছিলাম এই ইকুয়েশনটা। সো এই ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করেছি। তো এই পি এ মাইনাস পি এ মাইনাস গামা পি এ স্কোয়ার বাই ভি ইন এক্স, এটা হচ্ছে এম এক্স ডাবল ডট। সো এই পি এ কাটা যায় and আমরা ইকুয়েশন পাই এক্স ডাবল ডট ইকুয়ালস মাইনাস গামা পি এ স্কোয়ার বাই ভি বাই এম ভি ইন্টু এক্স। এটা হচ্ছে আমার এক্স এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করলে আমরা এক্স এর আহ, মানে বেসিক্যালি এক্স এর টাইম ইভলিউশনটা পাবো, মানে এক্স এজ এ ফাংশন অফ টাইম পাবো। বাট আমাদের সেটা সলভ করার দরকার নেই, কারণ হচ্ছে আমরা সিম্পল হারমোনিক মোশন এন্ড অসিলেশন যখন পড়েছিলাম তখন সেখানে আমরা জানি যে এক্স ডাবল ডট ইকুয়ালস মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এই ইকুয়েশনের সাথে আমরা এইটাকে কম্পেয়ার করে করলে দেখতে পারি যে এইখানে তাহলে ওমেগা স্কোয়ার হবে, মানে ওমেগা স্কোয়ারের ভ্যালু হবে গামা, গামা ইন ই বাই ইন্টু এ স্কোয়ার বাই এম ভি। তো ওমেগা আসে হলো এটার স্কোয়ার রুট। এন্ড আমাদের কাছে চেয়েছে হলো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের ইকুয়েশন হলো, আমরা যদি ওমেগা বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি জানি তাহলে টাইম পিরিয়ডের ইকুয়েশন হলো টু পাই বাই ওমেগা। তো এখান থেকে আমাদের টাইম পিরিয়ড আসে হলো টু পাই ইন্টু ওমেগা, যেহেতু নিচে সো ফ্র্যাকশনটা উল্টায় যাবে, হবে এমভি বাই গামা পি বাই এ স্কোয়ার, এই পুরাটার রুট। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এন্ড ফাইনাল অ্যান্সারটা ঠিক আছে নাকি, লাইক আমরা মাঝখানে কোনো অ্যালজেব্রা মিস্টেক করলাম নাকি, এগুলো চেক করার জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হলো ডাইমেনশনাল অ্যানালাইসিস করে আমরা জাস্ট করবো যে ডাইমেনশন মিল আছে নাকি। সো ডাইমেনশনাল অ্যানালাইসিস মানে ফিজিক্সে আমরা যখন যে কোনো ইকুয়েশন লিখি বোথ সাইডের ডাইমেনশনটা কিন্তু অবশ্যই মিলতে হবে। সো এখানে আমরা জাস্ট ডাইমেনশন গুলা রাফ একটা আমাদের ক্যালকুলেশনের পর একটা রাফ ক্যালকুলেশন করে দেখবো যে ডাইমেনশনটা সেম আছে নাকি। সো লেফট সাইডে আমরা জানি যে লেফট সাইডের টাইমের ইউনিট তো সেকেন্ড হবে। তো রাইট সাইডের ইউনিট গুলা দেখি। সো উপরে আছে ম্যাস, এই টু পাইটা একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। সো উপরে আছে ম্যাস, সো এটার ইউনিট কেজি, ইন্টু ভলিউম যেটা হচ্ছে মিটার কিউব, ডিভাইডেড বাই গামা। গামা হলো দুইটা হিট ক্যাপাসিটির রেশিও, সো এটা ডাইমেনশনলেস। প্রেসার হলো, প্রেসারের ইউনিট আমরা জানি প্যাসকেল, প্যাসকেল হলো নিউটন পার মিটার স্কোয়ার, এন্ড এগেন নিউটন হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এন্ড এখানে এরিয়ার স্কোয়ার আছে, এরিয়া হচ্ছে এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, এন্ড সেটার স্কোয়ার করলে মিটার টু দি পাওয়ার 4 আসবে। এই পুরা জিনিসটা
আলটিমেটলি কি আসে, এখানে কেজি ক্যান্সেল হয়ে যায়। And আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এম ইনভার্স টু আর এম টু দি পাওয়ার ফোর এই দুইটা মিলে থাকে হচ্ছে এম স্কোয়ার, এন্ড এইখানে একটা এম আছে, সো এই এম স্কোয়ার ইন্টু এম হচ্ছে এম কিউব, আলটিমেটলি এটার সাথে কাটা যায়। সো এইখানে থাকে এস ইনভার্স টু নিচে। And এই পুরাটা কিন্তু একটা স্কোয়ার রুটের ভিতরে ছিল, সো এই জিনিসটার স্কোয়ার রুট করলে আলটিমেটলি সেকেন্ড আসে। সো আমরা দেখছি যে এখানে বোথ সাইডের ডাইমেনশন কিন্তু ঠিক আছে, সো তার মানে হচ্ছে এই ইকুয়েশনটা অ্যাটলিস্ট ডাইমেনশনালি কারেক্ট। এখন ডাইমেনশনলেস ফ্যাক্টর এখানে কয়েকটা আছে, একটা হচ্ছে 2 পাই আর একটা হলো গামা। সো এই ডাইমেনশনলেস ফ্যাক্টর গুলো আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে বেসিকলি ভেরিফাই করতে পারি না, কিন্তু ভেরিফাই করতে না পারলেও স্টিল ডাইমেনশনাল অ্যানালিসিস খুবই পাওয়ারফুল একটা টুল, যেটা হচ্ছে আমাদের এই নট অনলি আমাদের কোনো ভুল হলো নাকি সেটা ভেরিফাই করতে সাহায্য করে, এটা হচ্ছে অনেক সময় শুধু ডাইমেনশনাল অ্যানালিসিস আর কিছু অ্যাজাম্পশন দিয়ে আমরা অনেক সময় অনেক ফিজিক্সের ইকুয়েশন ডিরাইভও করতে পারি বা অনেক সময় অনেক পাওয়ার ল ডিরাইভ করতে পারি। এই জন্য ডাইমেনশনাল অ্যানালিসিস অলিম্পিয়াডের প্রবলেমে অনেক ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এই প্রবলেমটাও সলভ করলাম। সো আজকের ক্লাস এইটুকুই। ক্লাসটা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।